ভূত শব্দটার সঙ্গেই একটা গা ছমছমে ভাব আমাদের মতো বাঙালিদের জন্মগত অনুভূতি। তার সঙ্গে যদি এক কাপ চা আর পছন্দসই সঙ্গী পাওয়া যায় তাহলে তো 16 গলাই পূর্ণ হয়ে যায়। ছোটবেলায় মোমবাতির আলোয় দাদু ঠাকুমার কাছে গল্প শোনার মধ্যে যে ভুতুরে সুন্দর স্মৃতিগুলো আছে সেগুলি এক কথায় অনবদ্য। অবশেষে আমরা কোনোভাবেই কুসংস্কারে বিশ্বাসী নই এবং আমার শ্রোতাদের কাছেও অনুরোধ, কুসংস্কার ছড়াবেন না। আজকের গল্প সবুজ বলতা। এই নিয়ে পরপর 3 বার বিশ্বজিৎ বাবু আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না। পুলিশের গোয়েন্দা বিভাগের ঝানু অফিসার তিনি এই করে করে চুল পাকিয়ে দিয়েছেন। চোখের ওপর বারবার ওই একই ব্যাপার ঘটতে দেখেও যদি চুপ করে থাকেন তাহলে গোটা পুলিশ বিভাগের দুর্নাম হবে। প্রথমে প্রাইভেট কার, তারপর ট্যাক্সি, তারপর চলন্ত ট্রেন। একই অপরাধের সামান্য একটু হেরফের মাত্র। কস্তুরচাঁদ ঘড়িয়াল মস্ত বড়লোকের ছেলে, দেদার টাকার মালিক। সন্ধ্যায় ফুরফুরে হাওয়ায় নতুন বিলেত থেকে আনা ক্যাডিল্যাকখানা নিয়ে নিজেই ড্রাইভ করে চলেছিল ক্লাবের দিকে। কিছুর মধ্যেই কিছু না, একটু নির্জন পাতে আসতেই অসাড় হয়ে গাড়ির মধ্যেই টলে পড়ল। সামনে ছিল কার বেড়া দেওয়া বাগান। গাড়ি নিয়ে তারই উপর হুমড়ি খেয়ে পড়ল। প্রাণে মরল না বটে, কিন্তু হাসপাতালে নেবার আগে জানা গেল যে তার বা পকেটে যে 1000-2 টাকার নোটের তাড়া ছিল, যা সে তাসের বাজি ধরার জন্য সঙ্গে নিয়ে চলেছিল, সবটাই লোপাট হয়ে গেছে। অথচ কেউ তাকে আঘাত করেনি, নাকে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপেও ধরেনি। গাড়ির ভিতরে বা ফুটবোর্ডে কেউ লাফিয়েও ওঠেনি। এরই মধ্যে কি যে হয়ে গেল মনে হয় যেন ফুতুরে কাণ্ড। ট্যাক্সি চালক সর্দার চুকন্দর সিং এর কাহিনী অবিকল এক। ট্যাক্সি চালক সর্দার চুকন্দর সিং এর কাহিনীও অবিকল এক। গভীর রাতে শেষ প্যাসেঞ্জারকে ডেরায় নামিয়ে দিয়ে সে একটা গানের কলি ভাসতে ভাসতে বাড়ি ফিরছিল। মনটা ছিল খুব খুশ, কারণ বড়লোক প্যাসেঞ্জার অনেকটা ট্যাক্সি হাঁকিয়ে মিটারে দেদার বিল তো উঠিয়েই ছিল, তদুপরি নামার সময় আরো 2 করকরে 10 টাকার নোট ওর হাতে গুজে দিয়েছিল। হয়তো নেশার ঘড়ি। চুকন্দর সিং সারাদিনের রোজগার করা প্রায় 150 টাকা জেবের মধ্যে পুরে সবে একটা গানের কলি ধরেছে। অমনি কি মনে হলো কে জানে, মনে হলো একটা মশা ভন ভন করে উড়ে এলো। কিন্তু তারপর আর কিছুই মনে নেই। যখন হুঁশ হলো দেখলো একটা কাদার ঢিপির সামনে গাড়িটা কাত হয়ে রয়েছে। রাতও প্রায় কাবার হয়ে এসেছে, আর জেবের টাকাগুলো সব উধাও। তারপর ট্রেনের মধ্যেও অনুরূপ ঘটনা আরেকটা, তবে ড্রাইভার নয়, যাত্রীর ওপর দিয়েই বয়ে গেছে ঝড়টা। সত্যিই রহস্য, কিন্তু এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। সারা জীবন তাই করে এসেছেন বিশ্বজিৎ বাবু। এখানেই কি হোঁচট খাবেন তিনি? কভি নেই। রাত তখন 12টা হবে। একখানি দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে। ছোট্ট একটা প্রথম শ্রেণীর কামরা, যাকে বলে কূপ, মুখোমুখি 2টি মাত্র বেঞ্চ, আর আরোহী মাত্র 1জন। কিন্তু চোখে তার ঘুম নেই। হাতে একটা ছোট্ট সস্তা ইংরেজি বই খুলে বসে আছেন, কিন্তু দেখলেই বোঝা যায় সেদিকে তার মন নেই। বই হাতে নিয়ে আপন মনে কি একটা যেন চিন্তা করছেন। সামনে উল্টো দিকের বেঞ্চে
একটি অ্যাটাচি কেস পড়ে আছে, ব্যাস, সঙ্গে মালপত্র বলতে ওই। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হবে। নাকের নিচে খ্যাংরা ঝ্যাঁটার মতো একটা ঝাড় গোঁফ, বাগালের ওপর একটা মস্ত বড় কালো আঁচিল। মুখের দিকে তাকালে সবার আগে সেইটের দিকেই চোখ পড়বে। পরনে ধুতির ওপর ঘি ঘি রঙের বাফতা জাতীয় কাপড়ের একটা গলাবন্ধ লম্বা কোট। একটা ছোট্ট স্টেশন না থেমে পার হতেই গাড়ির গতি যেন একটু কমে গেল। হয়তো লাইন টাইন কিছু মেরামত হচ্ছে। ব্যাপার কি দেখবার জন্য ভদ্রলোক মাথাটা জানলা দিয়ে একটু ঝুঁকিয়েছেন। হঠাৎ একটা বলতা বা মৌমাছি কোত্থেকে এসে তার গালের ওপর বসলো, ঠিক ঠিক ওই আঁচিলটার পাশে। কয়েক সেকেন্ড মাত্র। ভদ্রলোক চমকে উঠে হাত দিয়ে সেটা চেপে ধরলেন। গাড়ি আবার স্পিড বাড়িয়ে দিল। দুর্গাপুরে ট্রেন থামতেই একদল পুলিশ এসে কামরাটা ঘেরাও করে ফেলল। একজন কনস্টেবল ভিতরে ঢুকেই চমকে উঠল। ভদ্রলোক বেহুশ হয়ে পড়ে আছেন। অনেক চেষ্টার পর জলের ঝাপটা টাপটা দিয়ে তার জ্ঞান ফেরানো হলো। চোখ খুলেই আবার বন্ধ করে অর্ধনিমিলিত নয়নে তিনি একবার অস্ফুট কণ্ঠে কি একটা যেন বললেন। তারপর হঠাৎ সম্বিত পেয়ে উঠে বসলেন। হুজুর, এখন কেমন বোধ করছেন? সামনের কনস্টেবলটি এগিয়ে এসে বললেন। কে? চিরঞ্জীব? কিছু তো মনে করতে পারছি না। মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। একি আমার অ্যাটাচি কেসটার কি হলো? আগে ঘুমননি, বেহুশ হয়েছিলেন, কিন্তু কেমন করে হলেন? পথে কিছু কিনে খেয়েছিলেন নাকি? শরবত টরবত কিছু? বেহুশ? বলো কি, কতক্ষণ? আমার তো কিছুই মনে পড়ছে না। না না, শরবত টরবত কিছু খাইনি, বই পড়ছিলাম। তারপর কখন কি যে হলো কিছুই মনে নেই। কিন্তু দরজাটা বোধহয় লক করাই ছিল। খুলল কে? ততক্ষণে পিছনে আরো কয়েকটি পুলিশ কামরায় ঢুকে পড়েছে। এদিক ওদিক খুঁজতে লাগলো তারা। অ্যাটাচি কেসটা নেই তো, তাজ্জব ব্যাপার। তাহলে কি ওটা বাতাসে উড়ে গেল নাকি? ওর মধ্যে যে ভীষণ দরকারি কতগুলো কাগজপত্র ছিল, সরকারি, ভারী মুশকিল হলো তো। ভদ্রলোক একটু উত্তেজিত ভাবেই বললেন। এবারে যে কথা বলল তার নাম ধরম সিং। বলল, অপরাধী হয়তো পাশের কামরাতেই ছিল, সুযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তার সদ্ব্যবহার করেছে। আমার কামরারও 2-3টে লোক কখন নেমে গেছে দেখছি, বোধহয় একটু তন্দ্রা এসছিল, খেয়াল করিনি। কিন্তু এ কি, আপনার কাপড়ের ওপর একটা মরা বলতা দেখছি। ঠিক বলতা নয় বোধহয়, তবে দেখতে অনেকটা বলতার মতো। রংটা কেমন সবজে সবজে। সবুজ রঙের বলতাও হয় নাকি? আর এ পোকাটা এলোই বা কোত্থেকে? দেখি দেখি। ভদ্রলোক কৌতূহলী হয়ে উঠলেন। তাই তো, বলতার মতোই ঠিক দেখতে, কিন্তু রং তো হলদে নয়, সবুজ। ভারী অদ্ভুত পোকা। কোথায় যে ফেলবো, কাগজে দড়িয়ে রেখে দিই বলে তিনি সত্যি সত্যি সেটি কাগজে মুড়ে পকেটে রেখে দিলেন। তারপর বললেন, পোশাকটা আর বদলানো যাবে না, সেটাও চুরি হয়ে গেছে। যাক, এগুলোর আর দরকার নেই। বলেই একটানে গালের ওপর থেকে কি একটা টেনে ফেলে দিলেন। আর কিছু নয়, সেই আঁচিলটা, ওটার নকল। তারপর রুমাল দিয়ে গোফের নিচে সজোরে ঘষতে খ্যাংরা গোফটাও আলগা হয়ে এলো। এবারে চিনতে কোনো কষ্ট হলো না তাকে। বিশ্বজিৎ বাবু।
একেই বোধহয় বলে বাঘের ঘরে খোগের বাসা। পুলিশ সূত্রে খবর পেয়েছিলেন বিশ্বজিৎ বাবু যে তিনি যে কেসটার ভার নিয়েছেন সে খবর আসামি পক্ষ সম্ভবত জেনে গেছে এবং তাকে নাজেহাল করবার জন্যই তৈরি হচ্ছে। বিশ্বজিৎ বাবু সে থেকে নানা রকম ছদ্মবেশের ব্যবস্থা করেছিলেন। কখনো পাগড়ি পরা দাড়িওয়ালা শিখের পোশাক, কখনো গোফ কামানো ছাগলাদারি লুঙ্গিধারী মিয়া সাহেবের পোশাক, কখনো বা মাথার সামনের দিক কামানো, পিছনে খোপার মতো মোটা টিকি বাঁধা তিলক আঁটা দক্ষিণ ভারতের পোশাক, আবার কখনো বা ধুতি পাঞ্জাবি পরা সাধাসিধে বাঙালি আপিস বাবুর পোশাক পরেই ঘুরতেন তিনি। পুলিশের সেই আত্মা চমকে দেওয়া ভারী ভারী মিলিটারি কস্টিউম দিন কতকের জন্য চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। একটা রেল ডাকাতের সম্ভাবনা আছে খবর পেয়ে আজ ট্রেনে রওনা হয়েছিলেন তিনি। পাছে কেউ সন্দেহ করে সেজন্য দিশি পোশাকই বেছে নিয়েছিলেন। ভিড় এড়ানোর জন্য আবার ফার্স্ট ক্লাসে যেতে হবে, তাই পোশাকটা ওরই মধ্যে একটু ভদ্রসদ্র করে নিতে হয়েছিল। গায়ের কোটটা একটু দামি কাপড়ের, চেহারা লোকানোর জন্য খ্যাংরা গোফ, আর গালে ইয়া বড় আঁচিল। বিশ্বজিৎ বাবুর স্ত্রীও বোধহয় স্বামীর সে বেশ দেখে তাকে চিনতে পারতেন না। গাড়ির পিছন দিকে ছিল তার অনুচর পুলিশ বাহিনী, তাও একসাথে নয়, ভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে। মাঝপথে এই কাণ্ড, কোথাও কেউ নেই, চলতি ট্রেন ছুটে চলেছে বিদ্যুৎ বেগে, বিশ্বজিৎ বাবু একা। ঘুমে ঢুলে পড়ার যাতে বিন্দুমাত্র আশঙ্কা না থাকে সেজন্য বেরাবার সময় বেশ কড়া 2 পেয়ালা কফি খেয়ে নিয়েছিলেন। সঙ্গে থার্মোফ্লাক্সে রয়েছে আরো 2 কাপ। বর্ধমানে এসে সেইটুকু খেয়ে ফ্লাস্কটা অ্যাটাচি কেসে পুরে দিয়েছিলেন। কোনো বিপদ আপদ দেখা দিলে সংকেত জানানোর জন্য অ্যাম্প্লিফাই লাগানো তীব্র শক্তিশালী হুইসেল আছে সঙ্গে, সেটা জামার ভেতরে পকেটে লুকানো। ঠিক পিছনের কামরাতেই রয়েছেন তার সহকারী ইন্সপেক্টর ধরম সিং। এরই মধ্যে ট্রেনের কামরায় বেহুশ হয়ে পড়লেন তিনি। সন্দেহ নেই এ সেই পরিচিত অথচ অপরিচিত গ্যাং। 3 বারের পর 4বার তারা তাদের কেরামতি দেখিয়ে দিয়েছে ভালোভাবেই। তবে কি হাল ছেড়ে দিতে হবে? বিশ্বজিৎ বাবু তার শোয়ার ঘরে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন। 2 দিন কেটে গেছে। তারপর সেই গ্যাংয়ের নেতা নিশ্চয়ই এতক্ষণে তাকে বিদ্রুপ করছেন এবং পরবর্তী অপরাধের জন্য তোড়জোড় করছেন। এখন তো তারা বেপরোয়া। কি করছেন বিশুদা? ঘরে আসতে পারি? উত্তরের অপেক্ষা না করে একটি বছর 30-32 যুবক ঘরে ঢুকল। কে? নিঃশঙ্ক? এসো বসো। বিশ্বজিৎ বাবু ম্লান মুখে অভ্যর্থনা জানালেন। নিঃশঙ্ক সম্পর্কে বিশ্বজিৎ বাবুর শ্যালক, হাসি খুশি দিলদরিয়া স্বভাব। বছর কয়েক আগে জুওলজিতে MSc পাশ করেছে। মাঝে একটা কলেজে কিছুদিন পড়িয়েছিল। সম্প্রতি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে যাচ্ছে শীঘ্রই। কি ব্যাপার, সন্ধেবেলা একা ঘরে চুপচাপ মনমরা হয়ে বসে আছো? সেজদি কই? আছে ভিতরে। বসো বসো। সবাই কি তোমার মতো নামে এবং জীবনে নিঃশঙ্ক হতে পারে হে? পুলিশের চাকরি, শঙ্কা আমাদের চারিদিকে সর্বদাই মশার মতো ভনভন করছে। ভালো কথা, তুমি তো জুওলজির ছাত্র। দেখো তো একটা জিনিস চিনতে পারো কিনা। বলে বিশ্বজিৎ বাবু ড্রয়ার থেকে সন্তর্পণে একটা কাগজের মোড়ক বার করলেন। নিঃশঙ্ক উপুর হয়ে দেখতে লাগলো। কি বলতা বলে মনে হয় না, কিন্তু বলতা কি সবুজ হয়? নিঃশঙ্ক গভীর মনোযোগের সঙ্গে পোকাটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, সময় বিশেষে হয়, তবে খুব রেয়ার, অর্থাৎ দুষ্প্রাপ্য।
ওর একটা ল্যাটিন নামও আছে, কিন্তু বড় লম্বা আর বিদঘুটে। জাইলেন্থিসিস উরবেনান্টাম নাকি ওই রকম একটা নাম মনে হচ্ছে। এ যাদের বোলতাদের চালচলনে, আমি তো কীটতত্ত্ব নিয়ে খুব একটা পড়াশোনা করিনি, তবে আমার জানা এক ভদ্রলোক আছেন, তুহিনানন্দদা। তিনি এ বিষয়ে খুব পণ্ডিত। তার কাছে গেলে। তুহিনানন্দ নামটা তো বেশ নতুন। কি করেন তিনি? পেশাদার ঠিক কি আমারও জানা নেই, তবে পোকামাকড় সম্বন্ধে তার জ্ঞান আছে অগাধ। এমনকি তিনি নাকি একটা শখের চিড়িয়াখানা খোলার মতলবেও আছেন। জীবজন্তুর চিড়িয়াখানা নয়, পোকামাকড়ের চিড়িয়াখানা। যত রকম দুষ্প্রাপ্য পোকামাকড় সংগ্রহ করে পুষে তাদের চালচলন পরীক্ষা করবেন, এই তার ইচ্ছা। বোধ হয় এতদিনে কাজ শুরুও করে দিয়েছেন। বেশ তো, চলো না কালই। আমিও সঙ্গে যাব, কিন্তু তবে পুলিশের সাজে নয়, ছদ্মবেশে। তোমার আপত্তি নেই তো? তুহিনানন্দের চিড়িয়াখানাটা বাস্তবিকই অদ্ভুত। এদেশেও যে বৈজ্ঞানিক গবেষণার জন্য কেউ এ জাতীয় চিড়িয়াখানা তৈরি করতে পারে, বিশ্বজিৎ বাবু তা ভাবতেও পারেননি। চারিদিকে ছোট বড় সূক্ষ্ম জালি দেওয়া অসংখ্য খাঁচা, তার মধ্যে নানা রকম পোকামাকড়ের চাষ করা হচ্ছে। তবে পতঙ্গ শ্রেণীর পোকাই বেশি। একটা বড় ঘেরা জালের মধ্যে এক জায়গায় বেশ কতগুলো সবুজ বোলতাও চোখে পড়ল। সংখ্যায় কয়েক হাজার হবে। নিঃশঙ্ক বললে, এ আপনি করছেন কি তুহিনদা? এ যে ধান চাষের মধ্যে সবুজ বোলতারও চাষ শুরু করে দিয়েছেন। এ তো শুনছি ভীষণ দুষ্প্রাপ্য পোকা। কি যেন নাম? জাইলেন্থিসিস বেরান্টাম। মুখের কথা কেড়ে হেসে বললেন তুহিনানন্দ। হ্যাঁ, দুষ্প্রাপ্য বই কি। এইটা নিয়ে এখন একটু রিসার্চ করছি কিনা। তা এত শুঁয়োপোকা কেন? গামলা ভর্তি শুঁয়োপোকা রেখে দিয়েছেন কেন খাঁচার ভেতর? ও, বুঝেছি, শুঁয়োপোকাই তো বুঝি ওদের প্রিয় খাদ্য। তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, সব বোলতাই শুঁয়োপোকা খেতে ভালোবাসে, আর চায় টাটকা তাজা শুঁয়োপোকা। টাটকা তাজা? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই তো মজা। ডাক্তারেরা যেমন ইঞ্জেকশন দেওয়ার সময় বিশেষে রোগীকে অসাড় করে নিয়ে তারপরে ছুরি চালান, এরাও তেমনি শুঁয়োপোকার শরীরে একরকম রস ইনজেক্ট করে তাকে অসাড় করে রেখে দেয়। ফলে শুঁয়োপোকা মরে না, পালাতেও পারে না। 2-3 দিন পর্যন্ত অসাড় হয়ে পড়ে থাকে। আর ওই 2-3 দিন বোলতাদেরও ভাড়ারে টাটকা খাবার জমা থাকে। বিশ্বজিৎ বাবু এবার মুখ খুলেন। ভারী অদ্ভুত তো। নিঃশঙ্ক বলল, অদ্ভুত হলেও কথাটা নতুন নয়। বোলতাদের এই বিশেষ ক্ষমতার কথা বিজ্ঞানীরা অনেক দিন থেকেই জানতে পেরেছেন। আর কোন কোন পোকারও নাকি এরকম অভ্যেস আছে। তুহিনানন্দ এবার বিশ্বজিতের দিকে চেয়ে সকৌতুকে বললেন, অদ্ভুত লাগছে আপনার কাছে? কিন্তু এ তো সব সাধারণ বলতেই করে থাকে। এই সবুজ বোলতাদের এই ক্ষমতাটা সবচেয়ে বেশি। এদের ইঞ্জেকশনের বিষ এত তীব্র যে শুঁয়োপোকা কেন, বড় বড় জীবজন্তুকেও অসাড় করে দিতে পারে। অথচ কামড়াবার সময়, অর্থাৎ যখন ওরা ইঞ্জেকশন দেয়, তখন এত কম জ্বালা করে যে সবসময় টেরও পাওয়া যায় না। আর কাজ করে অতি দ্রুত, প্রায় সঙ্গে সঙ্গে শিকার অজ্ঞান হয়ে পড়ে। আমি এ নিয়ে রিসার্চ করছি। এমনিতে এরা খুব দুষ্প্রাপ্য, কিন্তু চেষ্টা করলে, কৃত্রিম আবহাওয়ায় রেখে চাষ করলে এদের সংখ্যা বাড়ানো তেমন কঠিন নয়। সেই সঙ্গে বাড়ানো যায় ওদের ওই অদ্ভুত ক্ষমতা। পরীক্ষা করে দেখেছি, নিয়মিত লেটুস পাতা খাওয়ালে এদের বিষের ক্রিয়া এত বেড়ে যায় যে কখন তা দিয়ে ছাগল, ভেড়া, শুয়োরকে পর্যন্ত বেহুশ করে দেওয়া যায়। দেখুন না, ওইখানে ঝুড়ি ভর্তি লেটুস পাতা রয়েছে, ওদের একবেলার খোরাক। বিশ্বজিৎ বাবু অবাক হয়ে দেখছিলেন। বললেন, ধন্যী আপনি,
কিন্তু রিসার্চ করতেও কি এত পোকা লাগে? তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, অনেক অনেক পোকা দরকার হয় রিসার্চ করতে গেলে, তবে ঠিক এত নয়। আসল কথা, এটিকে এখন আমি একটু ব্যবসার ক্ষেত্রেও লাগিয়েছি। ভালো চাকরি তো পেলাম না, তাই এই নতুন ধরনের ব্যবসার কথা মাথায় এলো। কেউ কেউ যারা খবর রাখেন আমার কাছে এসে অর্ডার দিয়ে এই বোলতা কিনে নিয়ে যান। আমি গরজ বুঝে বেশ চড়া দাম হাঁকি। আপাতত আমার এক বড় খদ্দের হচ্ছে উমার চাঁদ নামে এক অবাঙালি ভদ্রলোক, হামেশাই অর্ডার দিচ্ছেন। তার আছে এক বিরাট পোল্ট্রি, হাঁস, মুরগি, শুয়োর, ভেড়া পুষে তাদের মাংস বিক্রি করেন। কিন্তু লোকটা ভারী দয়ালু। জ্যান্ত জীবজন্তুগুলোকে কেটে মারতে বড্ড আঘাত লাগে তার মনে, অথচ ব্যবসার খাতিরে নামেরও উপায় নেই। তাই তিনি এই পোকাগুলো নিয়ে যান আমার কাছ থেকে। ওদের কামড় খাইয়ে আগে শুয়োর ভেড়াগুলোকে বেহুশ করে নেন, তারপর জবাই করেন বা কাটেন। জ্যান্ত অবস্থায় কাটলেও মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দেন তিনি। কত বিচিত্র লোকই আছে না পৃথিবীতে। ভারী সুন্দর ব্যবস্থা তো। পেশায় কষাই, অথচ এদিকে দয়ারও অবতার। একদিন পোল্ট্রিটা দেখতে গেলে হয়। ঠিকানাটা জানেন? বিশ্বজিৎবাবু কৌতূহল দেখিয়ে বললেন, নিজে আমি কখনো যাইনি, তবে আপনারা স্বচ্ছন্দে গিয়ে দেখে আসতে পারেন। মারাঠা রিচের ধার দিয়ে যে রাস্তাটা গেছে, সেটি দিয়ে একটু গেলে পাগলাডাঙ্গা ছাড়ালেই দেখতে পাবেন সেই পোল্ট্রি। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। বিশ্বজিৎবাবুর সন্দেহই শেষ অবধি সত্যি বলে প্রমাণিত হল। উমারচাঁদের পোল্ট্রি ঘেরাও করে দেখা গেল লোক দেখানো পোল্ট্রি একটা থাকলেও সেখানকার আসল ব্যাপারটা একেবারেই আলাদা। একটা কুখ্যাত অপরাধী দলের আড্ডা ওটা। সবুজ বোলতার ওই অদ্ভুত গুণের কথা জানতে পেরে ওরা ওই পোকাগুলোকেই তাদের কুকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। তুহিনানন্দ বাবুকে ব্যবসার লোভ ওরাই দেখিয়েছে, এবং সে ভদ্রলোকও কিচ্ছু ভেবে না চিনতে এবং কিছু সন্দেহ না করে সরল বিশ্বাসে ওই বিষাক্ত হাতিয়ার ওদের হাতে তুলে দিয়েছেন। অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করে উমারচাঁদের দল পোকাগুলোকে তুহিনানন্দবাবুকে ব্যবসার লোভ ওরাই দেখিয়েছে, এবং সে ভদ্রলোকও কিছু না ভেবে চিনতে এবং কিছু সন্দেহ না করে সরল বিশ্বাসে ওই বিষাক্ত হাতিয়ার ওদের হাতে তুলে দিয়েছেন। অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করে উমারচাঁদের দল পোকাগুলিকে কিছুদিন ট্রেনিং দিয়ে দিচ্ছে, তারপর জালের খাঁচায় ভরে নিয়ে যাচ্ছে ইচ্ছে মতো জায়গায়। ব্যাপারটা এরকম, খাঁচার দরজা খুলে দিতেই বোলতা উড়ে গিয়ে ওদের তথাকথিত শিকারের ওপর নিঃশব্দে গিয়ে বসে, তারপর লাগায় ইঞ্জেকশন। কয়েক সেকেন্ডের মামলা মাত্র। সঙ্গে সঙ্গে তাদের বিষাক্ত রসে শিকার একেবারে বেহুশ। এই সময়টা দলের লোকেরা দূরে দূরে থেকে নজর রাখে। শিকার বেহুশ হয়ে গেলেই তখন শুরু হয় ওদের কাজ। ঝোপ বুঝে তাকে সর্বশান্ত করা তখন আর এমন কিছু কঠিন নয়। প্রাইভেট কার, ট্যাক্সি এবং চলন্ত ট্রেনে প্রতিবার এই একই ইতিহাস। দলের পান্ডা উমারচাঁদ আদালতে সবই স্বীকার করল। তুহিনানন্দ সাক্ষ্যও দিলেন। সাজা হলো দলের। তুহিনানন্দকে সাবধান করে ছেড়ে দেওয়া হলো। বিশ্বজিৎবাবুকেও এরপর আর অনুরূপ রহস্যজনক রাহাজানির কেস নিয়ে মাথা ঘামাতে হয়নি। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এক টুকরো ভালোবাসার ছোঁয়া কমেন্ট সেকশনে দিয়ে যেতে ভুলবেন না। আশা করব আপনাদের ভালোবাসায় আরো নতুন ধরনের গল্প আপনাদেরকে উপহার দিতে পারবো।